আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদেরকে আমার স্বাগত। আমি মোহাম্মদ শাফায়েত হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। আজ আমি তোমাদের অর্থায়নের নীতিমালা এই ক্লাসটি নেব। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীদের। তো সকল ছাত্রীদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার এই ক্লাসটি শুরু করছি। আজ আমি তোমাদের এই মূলধন বাজেটিংয়ের কৌশলে বোর্ড কোশ্চেন নিয়ে দুটো বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে বোর্ড কোশ্চেন তোমাদেরকে পূর্ণাঙ্গ জাতীয় বিশ্ববিদ্যালয়ে 10 মার্কের এসে থাকে। তাই এই কোশ্চেনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জন্য আমি আজ দুটো কোশ্চেন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। এই দুটো অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো সকলকেই আমার সালাম জানিয়ে আজকের মতো এই ক্লাস শুরু করছি। তো প্রথমে বোর্ডের দিকে তাকাও, একটু দেখো, একটা অঙ্ক দেওয়া আছে। এই প্রজেক্ট required 2 lakhs cash outlay, depreciation on straight line basis, tax rate 25% and the cost of capital 12%. Cash flow are year 1 80,000, year 2 1 lakhs, year 3 1 lakhs 40,000, year 4 90,000 and year 5 60,000 টাকা। Now we calculate PBP, অর্থাৎ আমি তোমাদের আগেও দেখিয়ে দিয়েছি, অর্থাৎ payback period, and NPV, net present value, and PI, profitable index, and IRR, অর্থাৎ internal rate of return. That means it's a very important question. And now I discuss details. প্রথমে তোমরা অঙ্কটা পড়লাম, অঙ্কটা এখন একটু বোঝার চেষ্টা করো, এখন আমি করে দেব। এই অঙ্কটা 2016 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল, তাই এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাই আমি খুব সুন্দর মতোই এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি। তো প্রথমে এই অঙ্কটা আমি শুরু করছি। দেখো, অঙ্কটা প্রথমে আমি বের করব এনপিবিপি, পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ডের প্রথম বের করতে যে আমি তোমাদের প্রথম ক্লাসে যে সূত্রটা দেখিয়ে দিয়েছি, প্রথমে আমাকে অবচয় বের করতে হবে। তার মানে আমার অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা আমি প্রথমেই বের করি। আমরা জানি অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনের সূত্র অর্থাৎ কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই অ্যাসেট লাইফ। এখন আমার কস্ট কত গেছে? 2 লক্ষ টাকা। দেখো, মাইনাস স্যালভেজ ভ্যালু আছে 0 ভাগ, যেহেতু ডিপ্রিসিয়েশন অন স্টেট লাইন বেসিস, তার মানে হলো 1 2 3 4 5, এই 5 বছরই আছে, তার মানে আমরা এখানে 5 লিখব। এখন এইটার যে সমাধান করলে আমরা পাই 40,000 টাকা। তাহলে আমরা অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা পেলাম। এখন অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন পাওয়ার পরে আমাদের প্রফিটেবিলিটি যে টেবিলটা ছিল, সেই প্রফিটেবিলিটি টেবিলটা আমরা এখন
করব। তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটা একটু মুছতেছি। উপরে আমরা লিখব প্রফিটেবিলিটি টেবিল। প্রথমে আমরা ইয়ার, তারপরে ডিপ্রিসিয়েশন, তারপরে ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স, তারপর আসল ট্যাক্স। ট্যাক্স দেওয়া ছিল 25%। তারপরে ইএটি আর্নিং আফটার ট্যাক্স, তারপরে সিএটি, তারপরে ডিপ্রিসিয়েশন পিভিআইএফ অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, সেটা ছিল 12%। তারপরে পিভি প্রেজেন্ট ভ্যালু সরি এটা একটু ভুল হয়েছে। ইয়ারের পরে সিএফ বিটি, তারপরে ডিপ্রিসিয়েশন, তারপরে ইবিটি, তারপরে ট্যাক্স 25%, তারপরে ইএটি, সিএটি, তারপরে আছে এভিআই, পিভিআইএ 12%, পিভি, তারপরে আসছিল কিউমুলেটিভ পিভি। তো আমরা প্রথমে দেখলাম 5টা, 2 3 4 5, 1 2 3 4 5। আমরা এখন একটা একটা লাইন বাই করে দিচ্ছি তোমাদের বোঝার্থে। প্রথমে সিএবিটি অর্থাৎ ক্যাশ ফ্লো যথাক্রমে 5 বছরের জন্য ছিল প্রথমে 80,000 টাকা, তারপরে 1 লক্ষ টাকা, তারপরে ছিল 1,04,000 টাকা, 40,000 টাকা, তারপর 90,000 টাকা, তারপরে 60,000 টাকা ছিল। তো এখন ডিপ্রিসিয়েশন আমার বের হয়েছিল কত? 40,000। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন 40,000 বেরিয়েছে।
যা প্রত্যেকটার জন্যই সেম। প্রত্যেকটার জন্যই অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা সেম। এখন ইবিটি অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্সের আগে কত ছিল। এখন এটা এই বের করার নিয়ম হলো এইটার থেকে এটা বাদ দেওয়ার পর যা থাকবে তাহলেই হবে আর্নিং বিফোর ট্যাক্স। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই দুইটার বিয়োগফল হবে সমান সমান কলাম 4। অর্থাৎ 80,000 থেকে 40,000 বাদ দিলে আমি পাই 40,000 টাকা। এটাতে পাই 60,000 টাকা। 60,000 টাকা থেকে আবার যখন এটা থেকে এটা বাদ দিব তখন এই 1 লক্ষ থেকে 40,000 বাদ দিলে পাওয়া যায় কত? 1 লক্ষ টাকা। এটা থেকে বাদ দিলে আমরা পাই 50,000 টাকা। এটা থেকে বাদ দিলে পাই মাত্র 20,000 টাকা। তো এখন আমরা আসি ট্যাক্স রেট। ট্যাক্স রেটটা কত? ট্যাক্স রেট 25%, অর্থাৎ এই ট্যাক্স রেটটা হবে এই ঘরের 25%। তার মানে 40,000 টাকার 25% কত হবে? অর্থাৎ 40,000 টাকা 25% হবে 10,000 টাকা। 60,000 টাকাটা হবে 15,000 টাকা। আমরা 25% ক্যালকুলেটরের মাধ্যমে ইজি বের করতে পারবো। 1 লক্ষতে 25,000 টাকা, 50,000 টাকায় 12,500 টাকা, 20,000 টাকায় আসে 5,000 টাকা। এখন ইএটি আর্নিং আফটার ট্যাক্স, তার মানে আর্নিং আফটার ট্যাক্স কত আসবে? এই কলামটা হবে এই আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স বাদ দেওয়ার পরে কত থাকবে এটা থেকে এটা এখন বাদ দিবে। এই 4 নাম্বার কলাম থেকে আমি এখন 5 নাম্বার কলামে বিয়োগ করলেই পাবো 6 নাম্বার কলামের অ্যান্সার। এটা থেকে বাদ দিলে বাইরে 30,000 টাকা। এটা থেকে পাই 45,000 টাকা। তারপরে 75,000 টাকা বাদ দেওয়ার পরে এটা বাদ দিলে আমরা পাই 37,500 টাকা। এটা থেকে এটা বাদ দিলে আমরা পাই 15,000 টাকা। 15,000 টাকা। এখন কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটা কিভাবে করব আমরা, বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এইটার এই 7 নাম্বার কলামটা আসবে এই 6 নাম্বার কলাম যোগ 6 নাম্বার কলামের সাথে এই যে ডিপ্রিসিয়েশনটা আমরা যখন যোগ করব তখন আমরা এই 7 নম্বর কলামটা পাবো। তাহলে 7 নম্বর কলামটা আমি কিভাবে করতেছি দেখো, এই 30,000 যোগ 40,000 হচ্ছে 70,000 টাকা। এটার সাথে এটা যোগ করলে হলো 85,000 টাকা। যোগ করলে আমরা এটা 85,000 টাকা পাই। তারপরে এটার সাথে এটা যোগ করলে 1,15,000 টাকা। এটার সাথে এটা যোগ করলে আমরা পাই 77,500 টাকা। এটার সাথে এটা যোগ করলে পাই 55,000 টাকা। এখন PVIF 12% ফার্স্ট ইয়ার, অর্থাৎ 12 বছরে কত পাই? আমি কিন্তু আগেও দেখিয়ে দিয়েছি এটা কিভাবে বের করতে হয়। তোমরা ওইভাবে বের করে অথবা বইয়ের পিছন থেকে দেখেও তোমরা করতে পারো। ওইভাবে বের করতে করে আমি পাই 0.8929
0.7972 0.7118 0.6355 0.5674। এই মানটা কিভাবে বের করতে হয় আমি আগে ক্লাসেগুলোতে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ এটা এই প্রথম বছরে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টরে 12% এত, অর্থাৎ 8.8929 এটি বের হয়। তাহলে এখন আমরা বের করব প্রেজেন্ট ভ্যালুটা কত, বর্তমান মূল্যটা কত, সেটা আমরা এখন বের করব। তাহলে এই বের করার একমাত্র সূত্র হলো এটার সাথে এটা গুণ করলে বর্তমান মূল্যটা বের হয়ে যাবে। অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে আমরা পাই 625650 তারপর আছে 2 নম্বরের দ্বিতীয় বছরে পাই 67762, তৃতীয় বছরে 81857, তারপরে 49251, তারপরে 31207 আমরা সহজেই পেলাম। এখন কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করব, অর্থাৎ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর মিলেই আমরা এই কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা যোগ করে পাব। তাহলে কিভাবে পাচ্ছি তোমরা একটু দেখো। প্রথম বছরে এটাই থাকবে, অর্থাৎ 62503, দ্বিতীয় বছর এটির সাথে এটা যোগ করার পরে যা পাবো সেটাই হবে। অর্থাৎ এই দুইটা যোগ করার পরে এই কোশ্চেনটা অ্যান্সার আসবে। অর্থাৎ এখানে আসে 1,30,265 টাকা। এটার সাথে আবার এটা যোগ করব, যোগ করলে আসে আবার এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব, আমার টোটাল প্রেজেন্ট ভ্যালুটা লাগবে। টোটাল প্রেজেন্ট ভ্যালুটা সেজন্য আমরা এটা যোগ করে ফেলি, যোগ করে আসে 292580। টোটাল আমরা এটা এখানে এভাবে লিখে নিতে পারি। অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালুটা আমার অতি সহজেই বের হয়ে গেল। আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করলাম। এখন টোটাল প্রেজেন্ট ভ্যালুর পরে আমরা এখন কি করব তোমরা একটু দেখো। ভালো করে দেখার পরে দেখো আমরা এখন এ সি ডি বের করব। যেহেতু আমাদের পয়েন্ট ছিল কত, 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। তার মানে আমরা 2 লক্ষ টাকা এই তৃতীয় বছরে বের হচ্ছি। যেহেতু তৃতীয় বছরে বের হচ্ছি এবং 2 লক্ষ টাকা বেশি বের হয়ে যাচ্ছে, তার মানে এ হবে আমার এই 2, এ হবে 2 আর ডি হবে এইটা হবে ডি, কারণ অর্থাৎ আমার প্রেজেন্ট ভ্যালুর শেষ বছরে বা তৃতীয় বছরের শেষে যেটা হবে সেটাই হবে ডি। এখন ডি এর পরে আমরা সির মানটা বের করি।
সির মানটা হবে এইটা, কারণ এটা ওই বছরে যে বছরের সাথে শেষে এটা যোগ হচ্ছে, তাই এটা হবে সি। আমরা কি পেলাম? এ পেলাম, সি পেলাম, ডি পেলাম। এখন পে ব্যাক পিরিয়ডের সূত্রটা আমরা যদি প্রয়োগ করি তাহলে খুব সহজেই প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। দেখো, আমি এখন তোমাদের এক নাম্বার যেটা ছিল পি বি পি, পে ব্যাক পিরিয়ড। আমরা জানি পে ব্যাক পিরিয়ডের সূত্রটা হলো এ প্লাস পিভি অফ এনসিও মাইনাস সি নিচে ডি। এই সূত্রটা আমরা সহজেই জানি। এখন এই সূত্র ব্যবহার করে আমরা আমাদের এই এক নাম্বার অ্যান্সারটা বের করতে পারবো। তোমরা দেখো, এইখানে দেওয়া ছিল কত? 2। এ সমান সমান 2 হয়েছিল, কারণ এটা দ্বিতীয় বছরে শুরু হয়েছিল। তারপরে ছিল এনসিও অর্থাৎ 2 লক্ষ টাকা। তারপরে ছিল সি, সি সমান 130,265। তারপরে ডি 81,857। এটা হলো ডি। এখন আমরা মান বসাবো। 2 লক্ষ, তারপরে সির মান দেওয়া আছে কত? 1,30,265, আর নিচে 81,857। এখন এই দুইটা যোগ বিয়োগের মাধ্যমে আমরা যা পাবো তাই হবে আমাদের পে ব্যাক পিরিয়ড। তার মানে পে ব্যাক পিরিয়ডে দেখো 2.85 ইয়ার। খুব সহজেই আমাদের পিবিপি বের হয়ে গেল। আমাদের কোশ্চেনে প্রথমে যে এক নাম্বারটা ছিল কি? পে ব্যাক পিরিয়ড। এই পে ব্যাক পিরিয়ডে আমরা বের করে ফেললাম। এখন 2 নাম্বারে ছিল পে ব্যাক পিরিয়ড 2.85 ইয়ার। ওই চিত্র বা ওই টেবিল অনুযায়ী এখন আমরা 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 একটা করব এনপিভি, অর্থাৎ 2 নম্বরে ছিল এনপিভি, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালুর যে অঙ্কটা ছিল এই অঙ্কটা আমরা এখন করব। তাহলে এনপিভি সূত্র কি? এনসিবি, নেট ক্যাশ বেনিফিটেড মাইনাস নেট ক্যাশ আউটলেট। এখন এনসিবি বেনিফিটটা আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর ভিতরে পেয়েছিলাম। এনসিবি সমান সমান 292580 এনসিও। তারপরে আমরা এখন
অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু আমরা বের করলাম। এনসিবি অর্থাৎ নেট ক্যাশ বেনিফিটেডটা আমরা কিউমুলেটিভ গত যে টেবিলটা ছিল টেবিলটাতে আমরা পেয়েছিলাম 2,92,580 থেকে 2 লক্ষ টাকা বাদ দেওয়ার পরে যা থাকে সেটাই হবে আমাদের এনপিভি। আমরা এখন 3 নাম্বারটা করব। পিআই প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্রটা হলো টোটাল পিভি ডিভাইডেড বাই এনসিও। টোটাল পিভিটা আমরা যোগ করার পরে পেয়েছিলাম এই 2,92,580, অর্থাৎ টোটাল পিভি 2,92,580 টাকা। আর এনসিও দেওয়াই আছে 2,00,000 × 100। এই দুটা ভাগ করার পরে আমরা যে অ্যান্সারটা পাই তা হলো 1.46%। অর্থাৎ আমার এনপিভি পজিটিভ আছে, পিবিপি পেব্যাক পিরিয়ডটাও পজিটিভ আছে, তারপরে প্রফিটেবিলিটি ইন্ডেক্সটাও আমার পজিটিভ আছে। এখন আমার লাস্টের যেটা ছিল আইআরআর, আমরা এখন দেখব যদি আইআরআরও পজিটিভ থাকে তাহলে আমার এই অঙ্কটায় কি হবে। আইআরআরটা যখন আমি করতে যাব তখন আমার আইআরআর ক্যালকুলেশন করার জন্য একটা টেবিল লাগবে। তার মানে টেবিল ফর ক্যালকুলেশন আইআরআর। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। প্রথমে ইয়ার, আমি পিভিআই এটা হাইস্ট রেট 30% ধরলাম, তারপরে পিভি আবার পিভিআই এ সমান 28% ধরলাম, তারপরে পিভি প্রেজেন্ট ভ্যালু। দেখো 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। CF80 ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটা আমি গত প্রথম টেবিলেতে আমি করে দিয়েছি। আমি প্রথম টেবিলের যে মানগুলো পেয়েছিলাম সেগুলোই আমি এখন লিখব। প্রথমে পেয়েছিলাম 70,000, তারপরে 85,000, তারপরে 1,00,000, 15,000, তারপরে 77,500, তারপরে
55,000। এই মানগুলো আমরা টেবিল 1 থেকেই এই CF80 যে মানটা ছিল সেই মান থেকেই আমরা সংগ্রহ করেছি। এখন দেখো ABIF 30%, এই 30% যে সূত্রের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, যদি বের করা যায় তাহলে নিম্নোক্ত মান বের হবে, বা আমি যে লিখে দেওয়া মানে বের হবে। তোমরা যদি না পারো তাহলে এভাবেও বের করতে পারো। বুঝেছো? ওই টাইম ভ্যালুর ভিতরেও আমি তোমাদের এইভাবে মানটা বের করার আমি ভালো মতো দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে এগুলা বের করতে হয়, প্রেজেন্ট ভ্যালু আর ফ্যাক্টরের মান। পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা কত বের হবে একটু দেখো। এটা গুণ করার পরে যা পাবো তাই হবে আমার প্রেজেন্ট ভ্যালু। প্রথমে 53,830, এটির সাথে এটা যোগ করলে গুণ করলে আমি পাই, তারপরে পাই 50,320, তারপরে 52,325, এই টাকাটা আমরা পাই। অর্থাৎ আমরা গুণ করার পরে যে টাকাটা আমরা পাই তা নির্দ্বিধায় আমি লিখে দিলাম। তো আমরা এখন এই VIF 28%-এর যে মানটা হবে সেই মানটা তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। এখন এই মানটা দিয়ে আমি এই মানটার সাথে গুণ করলে যা পাবো তা এই ঘরে হবে। আমি তোমাদের এই গুণ করে আমি তোমাদের লিখে দিচ্ছি।
এখন আমরা এই পিভিগুলোর যোগফল আমরা বের করব। তো এই পিভির যোগফল 198,395, তারপরে আছে এটার পাই 206288, আর এটার পাচ্ছি আমরা 202588। তো ক্যালকুলেশন এখন শেষ হয়ে গেল। এখন আমরা IRR এর যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমরা এখন লিখব। IRR সমান সমান A প্লাস C মাইনাস D B মাইনাস A। আমরা এর মান কত দিয়েছিলাম? লোয়েস্ট রেট এ সমান লোয়েস্ট পার্সেন্টেজ দিয়েছিলাম 28%, বি দিয়েছিলাম 30%। এখন আমরা সির মানটা বের করি। সির মানটা যেটা ছিল সেটা হলো লোয়েস্ট ইন্টারেস্ট রেটের টোটাল পিভিটা কত ছিল। এখান থেকে টোটাল পিভিটা ছিল 206288। এখান থেকে বাদ দেব আমরা NCO অর্থাৎ 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা বাদ দিলে আমরা এই টাকাটা পাই। আবার ডির মানটা আমরা হাইস্টের যে টোটাল পিভিটা ছিল সেই পিভির মানটাই আমরা এখানে বসাবো। অর্থাৎ হাইস্টের পিভি ছিল 1,98,395 মাইনাস 2 লক্ষ টাকা। অর্থাৎ এখান থেকে বাদ দেওয়ার পরে আমরা একটা মাইনাস ফিগার পাই 1605। খুব সহজেই তোমরা দেখলা যে এই অ্যান্সারগুলো আমি পেয়ে গেলাম। এখন সহজেই মান বসাই। 28% প্লাস সির মান 6288 মাইনাস 1605, এই মাইনাসটা সূত্রের মাইনাস। তারপরে বির মান কত আছে? বির মান দেওয়া আছে 30% মাইনাস কত? 28%। অর্থাৎ 28% যোগ এটা আমরা 6288 এটার সাথে এটা গুণ করলে আমরা একটা যোগ পেয়ে যাই। 6288 যোগ 1605 পূরণ 2%। 28% যোগ এটা যোগ করলে আমরা পাই 6288 7893 পূরণ 2। এটার সমাধান করলে আমি পাচ্ছি 29.59 অ্যান্সার। তাহলে খুব সহজেই আমরা প্রদত্ত পিভিপি, পিআই, তারপরে এনপিভি এবং আইআর এর মান খুব সহজেই বের করলাম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই আজকের ক্লাসে।
আমি শেষ করার আগে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমার মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীতে আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।